নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন শ্রী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে তারই লেখা একটি উপন্যাস দৃষ্টি প্রদীপ। আজকের প্রথম পর্ব। জ্যাঠামশাইদের রান্নাঘরে খেতে বসেছিলাম আমি আর দাদা। ছোট কাকিমা ডাল দিয়ে গেলেন, একটু পরে কি একটা চচ্চড়িও নিয়ে এলেন। শুধু তাই দিয়ে খেয়ে আমরা দুজনে ভাত প্রায় শেষ করে এনেছি। এমন সময় ছোট কাকিমা আবার এলেন। দাদা হঠাৎ জিজ্ঞেস করলে, কাকিমা, আজ মাছ ছিল যে, মাছ কই? আমি অবাক হয়ে দাদার মুখের দিকে চাইলাম। লজ্জা ও অস্বস্তিতে আমার মুখ রাঙা হয়ে উঠল। দাদা যেন কি এমন বোকা ছেলে যদি কখনো দেখে থাকি। আমার অনুমানে ঠিক হলো। কাকিমা একটু অপ্রতিভের সুরে বললেন, মাছ যা ছিল আগেই উঠে গেছে বাবা, ওই দিয়ে খেয়ে নাও। আর একটু ডাল নিয়ে আসবো? দাদার মুখ দেখে বুঝলাম দাদা যেন হতাশ হয়েছে। মাছ খাবার আশা করেছিল, তাই না পেয়ে মনটায় আমার কষ্ট হলো। দাদা দেখেও দেখে না, বুঝেও বুঝে না। দেখছে এখানে আমরা কি অবস্থায় চোরের মতো আছি। পরের বাড়ি, তাদের হাত তোলা দুমুঠো ভাতে কটি ভাই বোন কোনো রকমে দিন কাটিয়ে যাচ্ছি। এখানে আমাদের না আছে জোর, না আছে কোনো দাবি। তবুও দাদার চৈতন্য হয় না। সে আশা করে বসে থাকে যে এই বাড়ির অন্যান্য ছেলেদের মতো সেও যত্ন পাবে, খাবার সময়ে ভাগের মাছ পাবে, বাটি ভরা দুধ পাবে, মিষ্টি পাবে। তা পায়ও না, না পেয়ে আবার হতাশ হয়ে পড়ে। আশাভঙ্গের দৃষ্টিতে এদিক ওদিক চায়। এতে আমার ভারী কষ্ট হয়। অথচ দাদাকেও আসল অবস্থাটা খুলে বলতে পারি নে, তাতেও কষ্ট হয়। দাদা বাইরে এসে বললে, মাছ তো কম কেনা হয়নি, তার উপর আবার মাঠের পুকুর থেকে মাছ এসেছিল। এত মাছ সব হারু আর ভুন্টিয়া খেয়ে ফেলেছে। বাবারে, রাক্ষস সব এক একটি, একখানা মাছও খেতে পেলাম না। দাদাকে ভগবান এমন বোকা করে গড়েছিলেন কেন তাই ভাবি। সীতা এসব বিষয়ে অত্যন্ত বুদ্ধিমতী। এই সেদিনও তো দেখেছি সীতা রান্নাঘরে খেতে বসেছে, সামনেই জ্যাঠাইমাও খেতে বসলেন। জ্যাঠাইমাকে ভুবনের মা এক কাশি মাছের তরকারি দিয়ে গেল। বড় বড় দাগা মাছ ৮-১০খানা তাতে। আর সীতাকে দিলে তার বরাদ্দ মতো এক টুকরো। জ্যাঠাইমা মাছ যত পারলেন খেলেন, বাকিটা কাশিতেই রেখে দিলেন। সেই পাতে তার ভাগ্নে বউ বসবে। সীতার পাতে তো একখানা মাছও নিজের পাত থেকে দিতে পারতেন, কিন্তু কই। তা নিয়ে সীতা তো কখনো কিছু বলে না, দুঃখ করে না, নালিশ করে না। আমি জানতে পারলাম এই জন্যে যে আমি সে সময় নিতাই কাকার জন্যে আগুন আনতে রান্নাঘরে গিয়েছিলাম। সীতা কোনো কথা আমায় বলেনি। এ বাড়ির কাণ্ডই এরকম। আজ ১ বছরের ওপর তো দেখে আসছি। অবশ্যই নিজের জন্য আমি গ্রাহ্যও করি নে। আমার দুঃখ হয় ওদের জন্যে। মায়ের দুঃখও এ বাড়িতে কম নয়। অত খাটুনির অভ্যেস মায়ের ছিল না কোনো কালে। এই শীতকালে মাকে গোছা গোছা বাসন নিয়ে ভোরে পুকুরের জলে নামতে হয়, মাকে আর সীতাকে। খিড়কি পুকুরের জল সকালে থাকে ঠান্ডা বরফ, রোদ তো পড়ে না জলে কোনো কালেই। চারিধারে বড় বড় আম আর সুপুরির বাগান, এতটুকু রোদ আসে না ঘাটে। সেই কনকনে হিমজলে বসে বাসন মাজা, যেমন তেমন করে মাজলে তো এ বাড়িতে চলবে না। কোথাও দাগ থাকবার জো নেই একটু, জ্যাঠাইমা দেখে নেবেন নিজে। সে যে কি কষ্ট হয় মায়ের। মা মুখ বুজে কাজ করে যান, বলেন না কিছু। আমি তো বুঝতে পারি। ওসব কাজ কি মা করেছেন কখনো?
সকলের চেয়ে কাজ বাড়ে পুজো আচ্চার দিনে। এ বাড়িতে 12 মাসের 12টা পূর্ণিমাতে নিয়মিতভাবে সত্যনারায়ণের সিন্নি হয়। গৃহদেবতা শালগ্রামের নিত্য পূজা তো আছেই, তাছাড়া লক্ষ্মী পূজা মাসে একটা লেগেই থাকে। এসব দিনে সংসারের দৈনিক বাসন বাদে পুজোর বাসন বেরোয় ঝুড়ি খানেক। এদের সংসার অত্যন্ত সাত্ত্বিক গোড়া হিন্দুর সংসার। পুজো আচ্চার ব্যাপারে পান থেকে চুন খসবার জো নেই। সে ব্যাপারে দেখাশোনা করেন জ্যাঠাইমা স্বয়ং। ফলে ঠাকুর ঘরের কাজ নিয়ে যারা খাটাখাটুনি করেন তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে। পুজোর বাসন যেদিন বেরোয় মা সেদিন সীতাকে সঙ্গে নিয়ে যান ঘাটে। সে যতটা পারে মাকে সাহায্য করে বটে, কিন্তু একে সে ছেলে মানুষ, তাতে ওসব কাজ তার অভ্যেস নেই একেবারেই। জ্যাঠাইমার পছন্দ মতো পুজোর বাসন মাজতে সক্ষম হওয়া মানে অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, বরং বোধ হয় শেষেরটাই কিছু সহজ। জ্যাঠাইমা বলবেন, কোষাকুষি মাজবার ছিরি কি তোমার সেজ বউ? কতদিন বলে দিয়েছি, তামার পাত্রে তেঁতুল নেবু না দিলে ম্যারম্যার করবেই। শুধু বালি দিয়ে ঘষলে কি আর? ঠাকুর দেবতার কাজগুলোও তো একটু ছেদ্দা করে লোকে করে, সবটাতেই খ্রিস্টানি। মা জবাব খুঁজে পান না। যদি তিনি বলতে যান, না বর্দি, নেবু ঘষেই তো ঠাকুর ঘরের তামার বাসন বরাবরই, জ্যাঠাইমা বাধা দিয়ে বলবেন, আমার চোখে তো এখনো ঢেলা বেরোয়নি সেজ বউ। অম্বলতা দিয়ে বাসন মাজলে অমনি চিরি হয় বাসনের? কাকে শেখাতে এসেছ? কি বলবো, ভুবনের মা হেসেলের কাজ সেরে সময় করতে পারে না, নইলে বাসন মাজা কাকে বলে? জ্যাঠাইমার নিজের কথার প্রতিবাদ সহ্য করতে পারেন না। আর কেনই বা পারবেন? তিনিই যখন এবাড়ির কর্ত্রী, এবাড়ির সর্বে সর্বা। পুত্রবধূরা, জায়েরা, ভাগ্নে বউ, মাসির দল, পিসির দল সবাই যখন মেনে চলে, ভয় করে। আমার স্কুলের পড়াটা শেষ হয়ে গেলে বাঁচি, এদের হাত থেকে উদ্ধার পেয়ে অন্য কোথাও চলে যাই তাহলে। ভুবনের মা সকালে আমাকে ডেকে বলল, জিতু, তুমি যখন স্কুলে যাও ভুবনকেও নিয়ে যেও না। ওর লেখাপড়া তো হলো না কিচ্ছু, আমি মাসে মাসে 8 আনা মাইনে দিতে পারি, জিজ্ঞেস করে এসো তো স্কুলে, তাতে হয় কি না? আমি বললাম, দেবেন কাকিমা, ওতেই হয়ে যাবে, ওর তো নিচু ক্লাসের পড়া, 8 আনায় খুব হবে। ভুবনের মা আঁচল থেকে একটা আধুলি বের করে আমায় দিতে গেল, বললে, তাহলে নিয়ে রেখে দাও, আর আজ ভাত খাওয়ার সময় ভুবনকে ডেকে খেতে বসিও। ও আমার কথা শোনে না। তুমি একবার স্কুলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে গিয়ে ভর্তি করে দিলে তারপর থেকে ভয়ে ভয়ে আপনি যাবে। মাথার উপর কেউ নেই, বেজায় বেয়ারা হয়ে উঠছে দিন দিন। তারপর আমার হাত দুখানা খপ করে ধরে ফেলে মিনতির সুরে বললে, এই উপকারটুকু তোমাকে করতে হবে বাবা জিতু। আমার কেউ নেই, কাউকে বলতে পারি নে, বউ মানুষ, কপালি না হয় পুড়েছে, কিন্তু কি বলে যার তার সঙ্গে কথা কই বলো তো বাবা? বলো একটু ভুবনকে বুঝিয়ে। এই ভুবনের মা এই বাড়িতে কী রকমে ঢুকলো, মার মুখে সে কথা আমি শুনেছি। এই গায়েই ওর বাড়ি। ওর এক সতীন আছে। স্বামী মারা যাওয়ার পরে সম্পত্তির অর্ধেক ভাগ পাছে দখল করতে না পেরে ওঠে, এই ভয়ে জ্যাঠামশাইয়ের নামে বুঝি লেখাপড়া করে দেয়। কথা থাকে এরা ওদের দুজনকে চিরকাল খেতে পড়তে দেবে। কিন্তু এ বাড়িতে ভুবনের মা আছে চাকরানিরও অধম হয়ে। রাঁধুনিকে রাঁধুনি, চাকরানিকে চাকরানি, আর এত হেনস্থাও সবাই মিলে করে ওকে। ভুবনের মা হয়েছে এই সংসারে অমঙ্গলের থার্মোমিটার, অর্থাৎ মঙ্গল যখন আসে তখন ভুবনের মায়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, অমঙ্গল এলেই কিন্তু ভুবনের মায়ের দোষ। জ্যাঠাইমা অমনি বলবেন, যেদিন থেকে ও আমার বাড়ি ঢুকেছে সেই দিন থেকেই জানি এ বাড়ির আর ভাষ্যি নেই। সাতকুল খেয়ে যে আসে তার কি আর। তখনই কর্তাকে বলেছিলাম ও বাপ ঢুকেও না সংসারে, তা কাঙালের কথা বাসি হলে মিষ্টি লাগে। আমি নিজের কানে কতদিন এ ধরনের কথা শুনেছি। মা বলেন, ভুবনের মায়ের মতো বোকা লোক তিনি কখনো দেখেননি। চৈত্র মাসের গোড়ার দিকে মেজ কাকার ছেলে সলিল বললে, জানো জিতুদা, মঙ্গলবারে আমাদের বাড়িতে গোপীনাথ জিউ ঠাকুর আসবেন। ও পাড়ায়
মেজো জ্যাঠামশাইদের বাড়ি ঠাকুর এখন আছেন, মঙ্গলবারে আসবেন, 2 মাস থাকবেন, তারপর আবার হরিপুরের বৃন্দাবন মুখুজ্জের বাড়ি থেকে তারা নিতে আসবে। বছরে এই 2 মাস আমাদের পালা। দাদাও সেখানে ছিল, বললে, খুব খাওয়ানো দাওয়ানো হবে? সলিল বললে, যেদিন আসবেন সেদিন তো গায়ের সব ব্রাহ্মণের নেমন্তন্ন, তাছাড়াও রোজ বিকেলে শেতল হবে, রাত্রিরে ভোগ, সে ভারী খাওয়ার মজা। দাদাও আমি দুজনেই খুশি হয়ে উঠি। মঙ্গলবার সকাল থেকে বাড়িতে বিরাট হইচই পড়ে গেল। ঠাকুর ঘর ধোয়া শুরু হলো, বাসনকোসন কাল বিকেল থেকেই মাজা ঘষা চলছে। ভুবনের মা রাত থাকতে উঠে রান্নাঘরে ঢুকেছে। পাড়ার অনেক ঝিবও অবশ্যই যথেষ্ট কাজে সাহায্য করছে। একটি দল তো কাল রাত থেকে তরকারি করছে একরাশ। কাকিমারা কাল বিকেল থেকে ক্ষীরের সন্দেশ ও নারকেলের লাড়ু গড়তে ব্যস্ত আছেন। ঝিটকি পোতার গোলাবাড়ি থেকে গাড়িখানেক আখ, শশা, কলা, নারকল এসেছে। সেগুলো কাটা ছাড়ানো ব্যাপারে বাড়ির ছোট ছোট মেয়েদের নাইয়ে ধুয়ে ধোয়া কাপড় পরিয়ে লাগানো হয়েছে। বাড়ির ছেলেমেয়েরা সকাল সকাল স্নান সেরে ধোয়া ধুতি চাদর গায়ে ঠাকুর আনতে গেল কর্তাদের সঙ্গে। তারাও গরদের জোর পরে আগে আগে চলেছেন। ছেলেরা কাসর ঘণ্টা বাজিয়ে বেলা 10টার সময় তাদের সঙ্গে ঠাকুর নিয়ে ফিরল। জ্যাঠাইমা জলের ঝাড়া দিতে দিতে দরজা থেকে এগিয়ে গিয়ে ঠাকুরকে অভ্যর্থনা করে নিয়ে এলেন। মেয়েরা শাঁখ বাজাতে লাগলেন। ধূপধুনোর ধোঁয়ায় ঠাকুর ঘরের বারান্দা অন্ধকার হয়ে গেল। আমি এ দৃশ্য কখনো দেখিনি। আমার ভারী আনন্দ হলো। ইচ্ছে হলো আর একটু এগিয়ে গিয়ে ঠাকুর ঘরের দৌড়ে দাঁড়িয়ে দেখি, কিন্তু ভয় হলো পাছে জ্যাঠাইমা বকুনি দেন, বলেন, তুই এখানে দাঁড়িয়ে কেন? কি কাপড়ে আছিস তার নেই ঠিক, যা সরে যা। এমন অনেকবার বলেছেন, তাই ভয় হয়। বেলা 1টা পর্যন্ত আমাদের পেটে কিছু গেল না। বাড়ির অন্যান্য ছেলেমেয়েদের কথা স্বতন্ত্র, তাদেরই বাড়ি, তাদেরই ঘরদোর। তারা যেখানে যেতে পারে আমরা 3 ভাই বোনই লাজুক, সেখানে আমরা যেতে সাহস করি না। কারুর কাছে খাবার চেয়েও খেতে পারি না। মা ব্যস্ত আছেন নানা কাজে। অবশ্যই হেসেলের কাজে তাকে লাগানো হয় না এই বাড়িতে, তা আমি জানি, কিন্তু ঝিয়ের কাজ করতে তো দোষ নেই। বাড়ির অন্যান্য মেয়েরা কোনো দিনই আমাদের খাওয়া দাওয়ার খোঁজ করেন না। আজ তো সকলেই মহাব্যস্ত। বেলা যখন 1:30 আন্দাজ, রান্নাঘরের দিকে একটা গোলমাল ও জ্যাঠাইমার গলার চিৎকার শুনে ব্যাপার কি দেখতে গেলাম ছুটে। গিয়ে দেখি রান্নাঘরের কোণে সেচ তলার কাছে দাদা একটা লাউ পাতা হাতে দাঁড়িয়ে। জ্যাঠাইমা বকছেন, ওই ঝাড় তো, আর কত ভালো হবে তোমাদের? এখনও বামুন ভোজন হলো না, দেবতার ভোগ রইল পড়ে। উনি এসেছেন ভোগের আগে পেরসাদ পেতে। দেবতা নেই, বামুন নেই, ওর শুয়োর পেট পোড়ালেই আমার সঙ্গে ঘণ্টা বাজবে যে। বুড়ো দামরা কোথাকার। ওসব খ্রিস্টান চাল এ বাড়িতে চলবে না বলে দিচ্ছি। মুড়ো ঝাঁটা মেরে বাড়ি থেকে বিদায় করে দেব, জানো না? আমার বাড়ি বসে ওসব অনাচার হবার জো নেই। যখন করেছ তখন করেছ। মা কোথায় ছিলেন আমি জানি নে, পাছে তিনি শুনতে পান এই ভয়ে দাদাকে আমি সঙ্গে করে বাইরে নিয়ে এলাম। দাদা লাউ পাতাটা হাতে নিয়ে বাইরে চলে এলো। আমি বললাম, ওখানে কি করছিলে? দাদা বললে, কি আবার করব, ভুবনের মা কাকিমার কাছে 2খানা তিল পিটুলি ভাজা চাইছিলাম, বড্ড খিদে পেয়েছে তাই। জ্যাঠাইমা শুনতে পেয়ে কি বকুনিটাই। বলেই লজ্জা ও অপমান ঢাকবার চেষ্টায় কেমন এক ধরনের হাসলে। হয়তো বাড়ির কোনো ছেলেই এখনও খায়নি, কিন্তু আমরা জানি দাদা খিদে মোটে সহ্য করতে পারে না। চা বাগানে থাকতেও ভাত নামতে না নামতে সকলের আগে ও পিঁড়ি পেতে রান্নাঘরে খেতে বসে যেত। বয়সে বড় হলে কি হবে, ও আমাদের সকলের চেয়ে ছেলে মানুষ। আজকার সমস্ত অনুষ্ঠানের ওপর আমার বিতৃষ্ণা হলো। এদের দয়ামায়া নেই। এই যে ঠাকুর পুজোর ধুমধাম, এর যেন কোথায় গলদ আছে। কোথায় তা বোঝা আমার বুদ্ধিতে কুলোয় না। কিন্তু গোটা ব্যাপারটাই যেন কেমন মনের সঙ্গে খাপ খেলো না আদৌ। আর কিছুদিন পরে একটু বয়স হলে আমি বুঝেছিলাম যে এদের ভক্তির উৎসের মূলে এদের বিষয় বুদ্ধি ও সাংসারিক উন্নতি। ভগবান এদের উন্নতি করেছেন, ফসল বাড়াচ্ছেন, মান খাতির বাড়াচ্ছেন। এরাও ভগবানকে তোয়াজ করছেন।
ভবিষ্যতে আরও যাতে বাড়ে। প্রতি পূর্ণিমায় ঘরে সত্যনারায়ণ পুজো হয়। সংক্রান্তিতে 2টি ব্রাহ্মণ খাওয়ানো হয়। শুধু তাই নয়, একটি গরিব ছাত্রকে জ্যাঠাইমা বছরে 1টি টাকা দিয়ে থাকেন বই কেনার জন্যে। শ্রাবণ মাসে তাদের আবাদ থেকে বছরের ধান, জ্বালাভরা কই মাছ, বাজরা ভরা হাঁসের ডিম, তিল, আখের গুড় আরও অনেক জিনিস নৌকা বোঝাই হয়ে আসত। ভক্তিতে আপ্লুত হয়ে তারা প্রতিবার এই সময় পাঠাবলি দিয়ে মনসা পুজো করতেন ও গ্রামের ব্রাহ্মণ খাওয়াতেন। এদের সত্যনারায়ণ পুজো ঘরের সচ্ছলতা বৃদ্ধি করার জন্যে, লক্ষ্মী পুজো ধনধান্য বৃদ্ধির জন্যে, গৃহদেবতার পুজো, গোপীনাথ জিউর পুজো সবারই মূলে হে ঠাকুর, ধনে পুত্রে যেন লক্ষ্মী লাভ হয়, অর্থাৎ তাহলে তোমাকেও খুশি রাখব। বাবার মুখে শুনেছি এ সমস্ত বাড়িঘর আমার ঠাকুরদাদা গোবিন্দলাল মুখুজ্জের তৈরি। ঠাকুরদাদা যখন মারা যান, বাবার তখন বয়স বেশি নয়। তিনি মামার বাড়িতে মানুষ হন এবং তারপর চাকরি নিয়ে বিদেশে বার হয়ে যান। জ্যাঠামশাইয়ের বাবা নন্দলাল মুখুজ্জে নায়েবি কাজে বিস্তর পয়সা রোজগার করেছিলেন এবং আবাদ অঞ্চলে 100 বিঘে ধানের জমি কিনে রেখে যান। আবাদ অঞ্চল মানে কি আমি এতদিনেও জানতাম না। এই সেদিন জ্যাঠামশাইদের আড়তের মুহুরী যদু বিশ্বাসকে জিজ্ঞেস করে জেনেছি। জ্যাঠামশাই পাটের ব্যবসা করে খুব উন্নতি করেছে। এদের বর্তমান উন্নতির মূলেই এদের পাটের ও ধানের কারবার। জ্যাঠামশাইরা 3 ভাই, সবাই এই আড়তের কাজেই লেগে আছেন দেখতে পাই। এরা বাবার খুড়তুতো ভাই। বাবাই ঠাকুরদাদার একমাত্র ছেলে ছিলেন। বাবা কোনো কালেই এ গায়ে বাস করেননি। জমি জমা যা ছিল তাও এখন আর নেই। বাবা বেঁচে থাকতে জ্যাঠামশাইকে বলতে শুনেছিলাম যে সব নাকি রোড সেজ নিলামে বিক্রি হয়ে গেছে। সেসব কী ব্যাপার যত বুঝি আর না বুঝি, এটুকু আজকাল বুঝেছি যে এখানে আমাদের দাবি কিছু নেই এবং জ্যাঠামশাইদের দয়ায় তাদের সংসারে মাথা গুঁজে আমরা আছি। জ্যাঠাইমাকে আমার নতুন নতুন ভারী ভালো লাগতো, কিন্তু এতদিন আমরা এ বাড়িতে এসেছি, একদিনের জন্য আমাদের সঙ্গে তিনি ভালো ব্যবহার করেননি। আমাকে ও দাদাকে তো নখে ফেলে কাটেন এমনই অবস্থা। অনবরত জ্যাঠাইমার কাছ থেকে গালমন্দ অপমান খেয়ে খেয়ে আমারও মন বিরূপ হয়ে উঠেছে। আজকাল আমি তো জ্যাঠাইমাকে এড়িয়ে চলি, সীতাও তাই। দাদা ভালো মন্দ কিছু তেমন বোঝে না। ও নবান্নের দিন বাটি হাতে জ্যাঠাইমায়ের কাছে নবান্ন চাইতে গিয়ে বকুনি খেয়ে ফিরে আসবে। পুকুরের ঘাটে নাকি জ্যাঠাইমা নেয়ে উঠে আসছিলেন, ও সে সময় ঝাঁপিয়ে জলে পড়ার দরুন জল ছিটিয়ে তার গায়ে লাগে, সেজন্যে মার খাবে। বাসি কাপড়ে জ্যাঠাইমার ঘরে ঢুকে এই সেদিনও মার খেতে খেতে বেঁচে গিয়েছে। কেন বাপু যাওয়া? কিন্তু না গেলেই যে বিপদের হাত থেকে পরিত্রাণ পাওয়া যায় তা নয়। এক সংসারে থাকতে গেলে ছোঁয়াছুঁয়ি ঠেকাঠেকি না হয়ে তো পারে না, অথচ হলেই আর রক্ষে নেই। জ্যাঠাইমাদের রোয়াকে বসে আমি আর ভুবন খেলছি, এমন সময় জ্যাঠাইমা ওপরের দালান থেকে ঝিন্টু, বাদল, উষা, কাতু ওদের ডাক দিলেন। ডাকলেন কেন আমি তা জানি, খাবার খাওয়ার জন্যে। আমি আর ভুবন যে সেখানে আছি তা দেখেও দেখলেন না। আমি ভুবনকে বসতে বলে মায়ের কাছ থেকে বড় এক বাটি মুড়ি নিয়ে এসে দুজনে খেতে লাগলাম। কাতু ফিরে এলে বললাম, ভাই এক ঘুঁটি জল নিয়ে আয় না, খাবো। খাবার খাওয়া সেরে আমরা আবার খেলা করছি, এমন সময়ে জ্যাঠাইমা সেখানে এলেন কাপড় তুলতে। রোয়াকের ধারে আমাদের মুড়ির বাটিটার দিকে চেয়ে বললেন, এ বাটিতে হাত ধুয়েছে কে? এ ঠিক জিতুর কাজ, নইলে এমন মেলেছ এ বাড়ির মধ্যে তো আর কেউ নেই। কি করে ফেলেছি না জানি। ভয়ে ভয়ে বললাম, কি হয়েছে জ্যাঠাইমা? জ্যাঠাইমা মারমুখী হয়ে বললেন, কি হয়েছে দেখতে পাচ্ছ না? দুপুরবেলা কাপড়খানা কেচে আলনায় রেখে গিয়েছি, কাঁচা কাপড়খানা জল ছিটিয়ে এটো করে বসে আছো। মেজ কাকিমার এক পিসিনা মাসি এ বাড়িতে থাকে, বুড়ি ভারী ঝগড়াটে আর জ্যাঠাইমার খোসামুদে। বয়স 50-60 হবে, কালো, একহারা দড়ি পাকানো গরম। সীতা আর আমি আড়ালে বলি তারকা রাক্ষসী। নানা ছুতোনাতায় মাকে অনেকবার বকুনি খাইয়েছে জ্যাঠাইমা কাকিমাদের কাছে। ওকে দু চোখে আমরা দেখতে পারি নে। জ্যাঠাইমার গলার স্বর শুনে রান্নাঘরের উঠোন থেকে বুড়ি ছুটে এলো। কি হয়েছে বৌমা,
কি হয়েছে? জ্যাঠাইমা বললেন, সন্ধেবেলা আন্নিক করবো বলে কাপড়খানা কেচে আলনায় দিয়ে রেখেছি মাসি। আর বুড়ো ধাড়ি ছোড়া করেছে কি, এখানে মুড়ি খেয়ে সেই বাটিতেই জল দিয়ে হাত ধুয়েছে, আর এই রোয়াকের ধারেই তো কাপড়। তুমি কি বলতে চাও কাপড়ে লাগেনি জলের ছিটে? বুড়ি অবাক হয়ে ভান করে বললে, ও মা, সে কি কথা, লাগেনি আবার, 100 বার লেগেছে। আমি ভাবলাম, বারে, এতে আর হয়েছে কি, জল যদি লেগেই থাকে 2-4 ফোঁটা লেগেছে বই তো নয়। জ্যাঠাইমাকে বললাম, জল তো ওতে লাগেনি জ্যাঠাইমা, আর যদিও একটু লেগে থাকে এখনও রোদ রয়েছে, এক্ষুনি শুকিয়ে যাবে ক্ষণ। বুড়ি বললে, শোনো কথা, ও ছোটার জ্ঞান কাণ্ড একেবারেই নেই, একেবারেই মেলেচ্ছ, ওর মাও তাই, হিদুয়ানি তো শেখেনি কোনো দিন। তোমরা শোনো মাসি, আমি শুনে শুনে হদ্দ হয়ে গিয়েছি। ঘরে ঠাকুর রয়েছেন, আর এইসব অনাচার কি করে বরদাস্ত করি বলো তো তুমি? আমার কোনো ছেলে মেয়ে ওরকম করবে? অত বড় ধাড়ি ছেলে হলো মুড়ির বাটিতে জল ঢাললে যে শকরি হয় সেও জানে না। শুনবে কোথা থেকে? মেলেচ্ছ খ্রিস্টানের মধ্যে এতকাল কাটিয়ে এসেছে, ভালো শিক্ষা দিয়েছে কে? হিঁদুর বাড়িতে কি এসব পোষায় বলো তো তুমি? বুড়ি বললে, ওর মা জানে না তো ও জানবে কোথা থেকে? সেদিন ওর মা করেছে কি, পুকুর ঘাটে তো বড় নৈবেদ্যের বারকোশখানা ধুতে নিয়ে গিয়েছে যেদিন ঠাকুর এলেন। বুড়ি দুহাত জোর করে নমস্কার করলে। তারপরের দিন আমি দাঁড়িয়ে ঘাটে কাপড় কেচে যখন উঠলি, তখন ধোয়া বারকোশখানা আর একবার জলে ডুবো, না ডুবিয়েই অমনি উঠিয়ে নিয়ে যাচ্ছে। আমি দেখে বলি, ও কি কাণ্ড বউ, ভাগ্যিস দেখে ফেললাম তাই তো। মায়ের দোষ দেওয়াতেই হোক বা আমাকে আগের ওইসব কথা বলাতেই হোক, আমার রাগ হলো। তাছাড়া আমার মন বললে এতে কোনো দোষ হয়নি। মুড়ির বাটিতে জল ঢালার দরুনে মুড়ির বাটি অপবিত্র হবে কেন? মা বারকোশ ধুয়ে জলের ধারে রেখে স্নান সেরে উঠে যদি সে বারকোশ নিয়ে এসে থাকেন, তাতে মা কোনো অন্যায় কাজ করেননি। বললাম, ওতে দোষ কি জ্যাঠাইমা? মুড়িও খাবার জিনিস, জলও খাবার জিনিস, দুটোতে মেশালে খারাপ হবে কেন? ছুতে থাকবেই বা না কেন? জ্যাঠাইমা অগ্নিমূর্তি হয়ে উঠলেন। তোর কাছে শাস্ত্র শুনতে আসিনি, ফাজিল ছোড়া কোথাকার। তোরা তো খ্রিস্টান, হিঁদুর আচার ব্যবহার তোরা জানিস কি? তোর মাই বা জানে কি? ওইটুকু ছেলে গলা টিপলে দুধ বেরোয়, উনি আবার আমার শাস্ত্র বোঝাতে আসেন। শিখবি কোত্থেকে? তোর মা তোদের কি কিছু শিখিয়েছে না কিছু জানে? পয়সা রোজগার করেছে আর দুহাতে উড়িয়েছে তোর বাবা মদ খেয়ে খ্রিস্টানি করে। বুড়ি বললে, মোলও সেই রকম, যেমন যেমন কর্মফল তেমন তেমন মৃত্যু। 10 ধর্মে দেখলে সবাই, যে কর্মের যে শাস্তি। ঘর থেকে মরা বেরোয় না, ও পাড়ার হরিদাস না এসে পড়লে ঘরের মধ্যেই পড়ে থাকতো। বাবার মৃত্যু সম্পর্কে এ কথা বলাতে আমার রাগ হলো। তার মরণের পরে এখন তার কথা ভেবে আমার কষ্ট হয়, যদিও সে কথা কাউকে বলিনে। বললাম, ভালো মরণ আর মন্দ মরণ নিয়ে বাহাদুরি কি দিদিমা? এই তো মাঘ মাসে ওই তেঁতুলতলায় যাদের বাড়ি, ওই বাড়ির সেই বুড়ো গাঙ্গুলি মশাই মারা গেলেন। তিনি তো খুব ভালো মানুষ ছিলেন সবাই বলে। পুকুরের ঘাটে একবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ্নিক করতেন। তবে তিনি পেনশন আনতে গিয়ে ওরকম করে সেখানে মারা গেলেন কেন? সেখানে কে তার মুখে জল দিয়েছে? কে মরা ছুঁয়েছে? কোথায় ছিল ছেলে মেয়ে? ওরকম হলো কেন? আমার বোকামি। আমি ভেবেছিলাম ঠিকমতো যুক্তি দেখিয়ে বুড়িকে তর্কে হারাবো, কিন্তু তার ধরনের ঝগড়ায় মজবুত পাড়াগাঁয়ের মেয়ে যে অত সহজে হার মেনে নেবে, এ ধারণা করাই আমার ভুল হয়েছিল। সে যুক্তির পথে গেলই না। মরুক বুড়ো গাঙ্গুলি, তবুও খবর পেয়ে তার ছেলে জামাই গিয়ে তাকে এনে গঙ্গায় দিয়েছিল। তোর বাবার মতো দোগেছের মাঠে ডোবার জলে আতপোড়া করে ফেলে রেখে আসিনি। আমি সব জানি, আমায় ঘাটাস নে, অনেক আদিনারির কথা বেরিয়ে যাবে। কাঠ জোটেনি, খেজুরের ডাল দিয়ে পুড়িয়েছিল, সব শুনেছি আমি। দোগেছের মাঠে সন্ধ্যের পর লোক যায় না, সবাই বলে এখনো ভূত হয়ে। কথা সবই সত্যি, শেষের টুকু ছাড়া। ওইটুকুর ওপরই জোর দিয়ে বললাম, মিথ্যে কথা, বাবা কখনো। তার যুক্তির অকাট্যতা প্রমাণ করবার জন্যে এমন একটা কথা বলে ফেললাম যা কখনো কারোর কাছে বলিনি, বা খুব রেগে মরিয়ানা হয়ে উঠলে বলতামও না এদের কাছে। বললাম, জানেন আমি ভূত দেখতে পাই, অনেক দেখেছি। বাবাকে তাহলে নিশ্চয়ই দেখতে পেতাম, জানেন চা বাগানে থাকতে আমি কত। এই পর্যন্ত বলেই আমি চুপ করে গেলাম।
দিদিমা খিলখিল করে হেসেই খুন। হিহি, এ চোরাও পাগল ওর বাবার মতো, হিহি। শুনেছ বৌমা, হিহি, কি বলে শুনেছ একবার? জ্যাঠাইমা বললেন, যা এখান থেকে, এই মুড়ির বাটি তুলে ধুয়ে নিয়ে আয় পুকুর থেকে। এখানটা গাড়ুর জল দিয়ে ধুয়ে দে। আমার কাপড়খানাও কেচে নিয়ে আয় অমনি। তোর সঙ্গে কে এখন সন্ধে অবধি তক্ক করে? তবে বলে দিচ্ছি, হিঁদুর ঘরে হিঁদুর মতো ব্যবহার না করলে এ বাড়িতে জায়গা হবে না। স্পষ্ট কথায় কষ্ট নেই। কই আমাদের বুলু, ভুন্টি, হাবু কি সতীশ তো কখনো এমন করে না? যা বলি তখনই তাই তো শোনে। কই একদিনের জন্যও তো। দিদিমা বললেন, ও মা, বুলু, হাবু, সতীশের কথা বলো না। তারা আমার বেঁচে থাক, সোনার চাঁদ ছেলে মেয়ে সব। তারা হিঁদুয়ানির যা জানে ওর মা তা জানে না তো। সেদিন সতীশকে বলছি, সতু দাদা ভাই, তেলের ভাতটা বাইরের উঠোনে নিমুগুলোকে দিয়ে এসো তো। তো বলছে, আমার বিছানার কাপড়, আমি তো ভার শোবো না। আমি মনে মনে ভাবলাম যে, দেখো শিক্ষের গুণ দেখো, কেমন ঘরে মানুষ তারা। আহা, বেঁচে থাক, সব বেঁচে থাক। মনে মনে সতীশের প্রশংসা করতে চেষ্টা করলাম। সতীশ যে স্বীকার করেছে তার কাপড় বাসি, এটা অবশ্যই প্রশংসার যোগ্য। কিন্তু বাসি কাপড়ে কিছু ছোঁয়া যে খারাপ কাজ, এই বিশ্বাস যার নেই, তাকেই বা দোষ দেওয়া যায় কি করে, এ আমি বুঝতে পারি না। যেমন এখনই আমার মনে একটা প্রশ্ন এসেছে যে, নিমু কলু কি কাঁচা ধোয়া শুদ্ধ গরদের জোর পড়ে তেল বেচতে এসেছিল? সতীশের ভেবে দেখবার ক্ষমতা ও বুদ্ধির চেয়ে যদি কারোর বুদ্ধি ও বুঝবার শক্তি বেশি থাকে, তার জন্যে তাকে কি নরকে পচে মরতে হবে? 3 বছর এখনো হয়নি আমরা এ গায়ে এসেছি। তার আগে ছিলাম কার্শিয়াংয়ের কাছে একটা চা বাগানে। বাবা সেখানে চাকরি করতেন। সেখানেই আমি ও সীতা জন্মেছি। কেবল দাদা নয়, দাদা জন্মেছে হনুমাননগরে। বাবা তখন সেখানে রেলে কাজ করতেন। সেখানেই আমরা বড় হয়েছি। এখানে আসবার আগে এত বড় সমতল ভূমি কখনো দেখিনি। আমরা জানতাম চা ঝোপ, ওক আর পাইনের বন, ধুরা গাছের বন, পাহাড়ি ডালিয়ার বন, ঝর্ণা, কনকনে শীত, দূরে বরফে ঢাকা বড় বড় পাহাড় পর্বতের চূড়া, মেঘ, কুয়াশা, বৃষ্টি। এখানে প্রায়ই মাঝে মাঝে চা বাগানের কথা, আমাদের নেপালি চাকর থাপার কথা, উমপ্লাংয়ের ডাক রানার খর্গ সিং যে আমাদের বাংলোতে মাঝে মাঝে ভাত খেতে আসতো তার কথা, মিস নর্টনের কথা, পচাং বাগানের মাসিমার কথা, আমাদের বাগানের নিচের সেই অদ্ভুত রাস্তাটার কথা মনে হয়। সেই সব দিনই আমাদের সুখে কেটেছে। দুঃখে শুরু হয়েছে যেদিন বাংলাদেশে পা দিয়েছি। এই জন্যে এই 3 বছরেও বাংলাদেশকে ভালো লাগলো না। মন ছুটে যায় আবার সেই সব জায়গায়, চা বাগানে, শ্যাওলাঝোলা বড় বড় ওকের বনে, উমপ্লাংয়ের মিশন হাউসের মাঠে, যেখানে আমি, সীতা, দাদা কোনোদিন সকালে ফুল তুলতে যেতাম, বড়দিনের সময় ছবির কার্ড আনতে যেতাম। কেমন মিষ্টি কথা বলতো, ভালোবাসতো মিস নর্টন। ভাবতে বসলে এক একটা দিনের কথা এমন চমৎকার মনে আসে। শীতের সকাল, বাড়ির বার হয়েই দেখি চারিধারে বনে জঙ্গলে পাহাড়ের ঢালুর গায়ে পাইন গাছের ফাঁকে বেশ রোদ। আমি উঠতাম খুব সকালেই। সীতা ও দাদা তখন লেপের তলায়। চা না পেলে এই হাড় কাঁপানো শীতে উঠতে কেউ রাজি নয়। শীতও পড়েছে দস্তুর মতো। আমাদের বাগানের দক্ষিণে কিছু দূরে যে বড় চা বাগানটা নতুন হয়েছে, যার বাংলোগুলোর লাল টালির ঢালু ছাদ আমাদের এখান থেকে দেখা যায় পাইন গাছের ফাঁকে, আজ তাদের লোকজনেরা চায়ের চারাগাছ খড়ের পালুটি দিয়ে ঢেকে দিচ্ছে বোধহয় বরফ পড়বার ভয়ে। আকাশ পরিষ্কার, সুনীল, কোনো দিকে এতটুকু কুয়াশা নেই। বরফ পড়বার দিন বটে। একটু পরে সীতা উঠল। সে রোগা, ফর্সা, ছিপছিপে। সেও দাদা খুব ফর্সা, তবে অত ছিপছিপে আর কেউ নয়। সীতা বললে, থাপা কোথায় গেল দাদা? আজও সোনাদা যাবে? বাজার থেকে একটা জিনিস আনতে দেব। আমি বললাম, কি জিনিস রে? সীতা দুষ্টুমির হাসি হেসে বলল, বলবো কেন? তোমরা যে কত জিনিস আনাও, আমায় বলো। একটু পরে থাপা এলো। সে সপ্তাহে 2 দিন সোনাদা বাজারে যায় তরকারি আর মাংস আনতে। সীতা চুপি চুপি তাকে কি আনতে বলে দিলে।
আড়ালে থাপাকে জিজ্ঞেস করে জানলাম জিনিসটা এক পাতা সেফটি পিন। এরই জন্যে এত। একটু বেলায় বরফ পড়তে শুরু হলো। দেখতে দেখতে বাড়ির ছাদ, গাছপালার মাথা, পথঘাট যেন নরম থোকা থোকা পেঁজা কার্পাস তুলোতে ঢেকে গেল। এই সময়টা ভারী ভালো লাগে। আগুনের আংটাতে গনগনে আগুন। হাড় কাঁপানো শীতের মধ্যে আগুনের চারিধারে বসে আমি, দাদা ও সীতা লুডো খেলতে শুরু করে দিলাম। এই সময় বাবা এলেন আপিস থেকে। ম্যানেজারের কুঠির পাশেই আপিস ঘর, আমাদের বাংলো থেকে প্রায় মাইল খানেক, কি তার একটু বেশি। বাবা বেলা 11টার সময় ফিরে খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম করেন, 3টের পরে বেরোন, ওদিকে রাত 8টা-9টায় আসেন। বাবা আমাদের সকলকে নিয়ে খেতে ভালোবাসতেন। সীতাকে ডেকে বললেন, খুকি, থাপাকে বলে দে নাইবার জন্যে জল গরম করতে, আর তোরা সব আজ আমার সঙ্গে খাবি। নিতুকে বলিস, নইলে সে আগেই খাবে। মা রান্নাঘরে ব্যস্ত ছিলেন। সীতা গিয়ে বললে, মা, দাদাকে আগে ভাত দিও না, আমরা সবাই বাবার সঙ্গে খাবো। সীতার কথা শেষ না হতে দাদা গিয়ে রান্নাঘরে হাজির। দাদা খিদে মোটে সহ্য করতে পারে না, তাই আমাদের সকলের আগে মা তাকে খেতে দিতেন। এদিকে আমাদের ভাই বোনের মধ্যে বাবা সকলের চেয়ে ভালোবাসতেন দাদাকে ও সীতাকে। দাদাকে খাওয়ার সময়ে কাছে বসে না খেতে দেখলে তিনি কেমন একটু নিরাশ হতেন, যেন অনেকক্ষণ ধরে যেটা চাইছিলেন সেটা হলো না। সীতা বললে, দাদা তুমি খেও না, বাবা আজ সকলকে নিয়ে খাবেন, বাবা নাইছেন, এক্ষুনি আমরা খেতে বসবো। দাদা কড়া থেকে মাকে এক টুকরো মাংস তুলে দিতে বললে এবং গরম টুকরোটা মুখে পুরে দিয়ে আবার তক্ষুনি তাড়াতাড়ি বার করে ফেলে 2 ফু দিয়ে আবার মুখে পুরে নাচতে নাচতে চলে গেল। দাদাকে আমরা সবাই ভালোবাসি। দাদা বয়সে সকলের চেয়ে বড় হলেও এখনও সকলের চেয়ে ছেলে মানুষ। ও সকলের আগে খাবে, সকলের আগে ঘুমিয়ে পড়বে। ঘুরিয়ে কথা বললে বুঝবে না, অন্ধকারে একলা ঘরে শুতে পারবে না। ওর বয়স যদিও বছর 14 হলো, কিন্তু এখনও আমাদের চেয়ে ও ছেলে মানুষ। প্রথম সন্তান বলে বাপ মায়ের বেশি আদর ওরই ওপর। আমরা সবাই একসঙ্গে খেতে বসলাম। বাবা সীতাকে এক পাশে ও দাদাকে আরেক পাশে নিয়ে খেতে বসেছেন। মাংসের বাটি থেকে চর্বি বেছে বেছে ফেলে দিতেই সীতা বললে, বাবা আমি খাবো। দাদা বললে, তুই সব খাস নে, আমাকে 2খানা দে সীতা। বাবা অত চর্বি ওদের খেতে দিলেন না। ওদের এক এক টুকরো দিয়ে বাকি টুকরোগুলো বিড়ালদের দিকে ছুঁড়ে ফেলে দিলেন। আমায় বললেন, জিতু, গায়ের মাপটা দিস তো তোর, ওবেলা সাহেবের দর্জি আসবে, তার কাছে তোর জামা করতে দেব। সীতা বললে, আমার আরেকটা জামা দরকার বাবা, তবে তুইও দিস গায়ের মাপটা, ওই সঙ্গেই দিস। মা বললেন, তার দরকার কি, তুমি তাকে বাসায় পাঠিয়ে দিও না, আমি সব দেখে শুনে দেব। আরও করবার জিনিস রয়েছে, নিতুর মোটে 2টো জামা, ওর ওভারকোটটা পুরনো হয়ে ছিঁড়ে গিয়েছে, যেমন শীত পড়েছে এবার, ওর একটা ওভারকোট করে দাও। বিকেলে মেমের আমাকে পড়াতে এলো। মাইল 2 দূরে মিশনারিদের একটা আড্ডা আছে। আমি একবার মেম সাহেবের সঙ্গে সেখানে গিয়েছিলাম। সেখান থেকে খোসালডি চা বাগানে যে রাস্তাটা পাহাড়ের ঢালু বেয়ে নেমেছে, তারই ধারে ওদের বাংলো। অনেকগুলো লাল টালির ছোট বড় ঘর, বাঁশের জাফরির বেড়ায় ঘেরা কম্পাউন্ড। এই শীতকালে অজস্র ডালিয়া ফোটে, বড় বড় ম্যাগনোলিয়া গাছ। আমাদের বাগানে ও বড় সাহেবের বাংলোতে ম্যাগনোলিয়া গাছ আছে। এর আমাকে পড়ায়, সীতাকেও পড়ায়। মিস নর্টন দিনাজপুরে ছিল, বেশ বাংলা বলতে পারে। নানা ধরনের ছবিওয়ালা কার্ড, লাল সবুজ রঙের ছোট ছোট ছাপানো কাগজ, তাতে অনেক মজার গল্প থাকে। দাদার পড়াশোনায় তত ঝোঁক নেই, আমিও সীতা পড়ি। একবার একখানা বই দিয়েছিল, একটা গল্পের বই, সুবর্ণ বণিকপুত্র। এ কথায় আমি বুঝেছিলাম বণিকপুত্র সোনা দিয়ে গড়া, অর্থাৎ সোনার মতো ভালো। পাপের পথ থেকে উক্ত বণিকপুত্র কি করে ফিরে এসে খ্রিস্টধর্ম গ্রহণ করলে তারই গল্প। অনেক কথা বুঝতে পারতাম না, কিন্তু বইখানা ভালো লাগতো। মেম আসতো 2 জন, একজনের বয়স বেশি, মায়ের চেয়েও বেশি, আরেকজনের বয়স খুব কম। অল্প বয়সী মেমটির নাম মিস নর্টন। একে আমার খুব ভালো লাগতো। নীল চোখ,
সোনালি চুল। আমার কাছে মিস নর্টনের মুখ এত সুন্দর লাগতো, বারবার ওর মুখের দিকে চাইতে ইচ্ছে করত, কিন্তু কেমন লজ্জা হতো, ভালো করে চাইতে পারতাম না। অনেক সময় সে অন্যদিকে চোখ ফিরিয়ে থাকবার সময় লুকিয়ে এক চমক দেখে নিতাম। তখনই ভয় হতো, হয়তো সীতা দেখছে, সীতা হয়তো এ নিয়ে ঠাট্টা করবে। ওরা আসতো বুধবারে ও শনিবারে, সপ্তাহের অন্য দিনগুলো যেন কাটতে চাইতো না। দিন গুনতাম, কবে বুধবার আসবে, কবে শনিবার হবে। মিস নর্টনের মতো সুন্দরী মেয়ে আমি কখনো দেখিনি আমার এই 11-12 বছরের জীবনে। কিন্তু মাঝে মাঝে এমনই হতাশ হতে হতো। দিন গুনে গুনে বুধবার এলো, কিন্তু প্রৌঢ়া মেমটি হয়তো সেদিন এলো একা, সঙ্গে মিস নর্টন নেই। সারা দিনটা বিষাদ হয়ে যেত। মিস নর্টনের ওপর মনে মনে অভিমান হতো, অথচ কেন আজ মিস নর্টন এলো না সে কথা কাউকে জিজ্ঞেস করতে লজ্জা হতো। মেমেরা এক একদিন আমাদের ভগবানের কাছে প্রার্থনা করতে শেখাতো। মা তখন থাকতেন না, আমি, সীতা ও দাদা চোখ বুঝতাম। মিস নর্টন ও তার সঙ্গিনী চোখ বুঝত। হে আমাদের স্বর্গস্থ পিতা সদাপ্রভু, সবাই একসঙ্গে গভীর সুরে আরম্ভ করলুম। হঠাৎ চোখ চেয়ে দেখতাম সবাই চোখ বুজে আছে, কেবল সীতা চোখ খুলে একবার জিব্বার করেই আমার দিকে চেয়ে একটু দুষ্টুমির হাসি হাসলে, পরক্ষণেই আবার প্রার্থনায় যোগ দিলে। সীতা ওই রকম, ও কিছু মানে না, নিজের খেয়াল খুশিতে থাকে। যাকে পছন্দ করবে তাকে খুবই পছন্দ করবে, আবার যাকে দেখতে পারবে না তার কিছুই ভালো দেখবে না। ওর সাহসও খুব। দাদা যা করতে সাহস করে না, এমনকি আমিও যা অনেক সময় করতে ইতস্তত করি, ও তা নির্বিচারে করে। আমাদের বাংলো থেকে খানিকটা দূরে বনের মধ্যে একটা দেবস্থান আছে, পাহাড়িদের ঠাকুর থাকে। একটা বড় সরল গাছের তলায় কতকগুলো পাথর। ওরা সেখানে মুরগি বলি দেয়, ঢাক বাজায়। সবাই বলে ওখানে ভূত আছে। জায়গাটা যেমন অন্ধকার তেমনি নির্জন। একবার দাদা তর্ক তুলে বললে আমরা কখনোই ওখানে একা যেতে পারবো না। আমি ভেবে উত্তর দেওয়ার আগেই সীতা বাংলোর বার হয়ে চলে গেল একাই। কোনো উত্তর না দিয়েই ছুট দিলে পাহাড়িদের সেই নির্জন ঠাকুরতলার দিকে। ওই রকম ওর মেজাজ। মিস নর্টন সীতাকে খুব ভালোবাসে। মাঝে মাঝে সীতাকে সঙ্গে নিয়ে যায় ওদের মিশন বাড়িতে। ওকে ছবির বই, পুতুল, কেক, বিস্কুট কত কি দেয়। ছবি আঁকতে শেখায়, বুনতে শেখায়। এরই মধ্যে সীতা বেশ পশমের ফুল তুলতে পারে, মানুষের মুখ, কুকুর আঁকতে পারে। ওরা আমাকেও অনেক বই দিয়েছে। মথি লিখিত সুসমাচার, লুক লিখিত সুসমাচার, জোহন লিখিত সুসমাচার, সদাপ্রভুর কাহিনী, আরও অনেক সব। যিশু এক টুকরো মাছ ও 8খানা রুটিতে 1000 লোককে ভোজন করালেন। গল্পটা পড়ে একবার আমার হঠাৎ মাছ ও রুটি খাবার স্বাদ হলো, কিন্তু মাছ এখানে মেলে না। মা ভরসা দিলেন খাওয়াবেন, কিন্তু 2 মাসের মধ্যেও সেবার মাছ পাওয়া গেল না। আমার শখও ক্রমে ক্রমে উবে গেল। বাবার বন্ধু 2-1জন বাঙালি মাঝে মাঝে আমাদের এখানে এসে 2-1 দিন থাকেন। মেমেরা মাকে পড়াতে আসে। এই ব্যাপারটা তাদের মনঃপূত নয়। বাবাকে তারা কেউ কেউ বলেছেন এ নিয়ে, কিন্তু বাবা বলেন ওরা আসে, এই জন্যে 1 পয়সা নেয় না, অথচ সীতাকে ছবি আঁকা, সেলাইয়ের কাজ শেখাচ্ছে। কি করে ওদের বলি তোমরা আর এসো না? তাছাড়া ওরা এলে মেয়েদের সময়ও ভালোই কাটে। ওদের কেউ সঙ্গী নেই, এই নির্জন চা বাগানের একপাশে পড়ে থাকে। একটা লোকের মুখ দেখতে পায় না, কথা বলবার মানুষ পায় না। ওরা যদি আসেই তাদের লাভ ছাড়া ক্ষতি কি? মায়ের মনের একটা গোপন ইচ্ছা ছিল, সেটা কিন্তু পূর্ণ হয়নি। বাবা অত্যন্ত মদ খান এবং যেদিন খুব বেশি করে খেয়ে আসেন সেদিন আমাদের বাংলো ছেড়ে পালাতে হয়, নইলে সবাইকে অত্যন্ত মারধর করেন। সে সময়ে তাকে আমরা জমের মতো ভয় করি, এক সীতা ছাড়া। সীতা আমাদের মতো পালায় না, চা ঝোপের মধ্যে লুকিয়ে থাকতে চায় না। সে বাংলোতে থাকে, বলে মারবে বাবা, না হয় মরে যাব। তা কি হবে, রোজ এরকম ছুটোছুটি করার চেয়ে মরে যাওয়া ভালো। বাবার এই ব্যাপারের জন্যে আমাদের সংসারে শান্তি নেই, অথচ বাবা যখন প্রকৃতিস্থ থাকেন তখন তার মতো মানুষ খুঁজে পাওয়া ভার। এত শান্ত মেজাজ, যখন যা চাই এনে দেন, কাছে ডেকে আদর করেন, নিয়ে খেলা করেন, বেড়াতে যান।
কিন্তু মদ খেলেই একেবারে বদলে গিয়ে অন্য মূর্তি ধরেন। তখন বাংলো থেকে পালিয়ে যাওয়া ছাড়া আর আমাদের অন্য উপায় থাকে না। মার ইচ্ছে ছিল মেমেদের ধর্মের এই বই পড়ে যদি বাবার মতিগতি ফেরে। মেমেরা মদ্যপানের কুফলের বর্ণনাসূচক ছোট ছোট বই দিয়ে যেত। মা সেগুলো বাবার বিছানায় রেখে দিতেন। কে জানে বাবা পড়তেন কিনা। কিন্তু এই 1.5 বছরের মধ্যে আমাদের মাসের মধ্যে 3-4 বার চা ঝোপের আড়ালে লুকোনো বন্ধ হয়নি। প্রায়ই আমি আর সীতা কাঠ রোদ ধরে বেড়াতে বেরোই। আমাদের বাগান থেকে মাইল 2 দূরে একটা ছোট ঘর আছে। আগে এখানে পোস্ট অফিস ছিল, এখন উঠে যাওয়াতে শুধু ঘরটা পড়ে আছে। উমপ্লাঙের ডাকরানার ঝড় বৃষ্টি বা বরফপাতের সময়ে এখানে মাঝে মাঝে আশ্রয় নেয়। এই ঘরটা আমাদের ভ্রমণপথের শেষ সীমা। এর ওদিকে আমরা যাই না যে তা নয়, কিন্তু সে কালীভদ্রে, কারণ ওখান থেকে উমপ্লাং পর্যন্ত খাড়া উতরাই নাকি 1 মাইলের মধ্যে প্রায় 1100 ফুট নেমে গিয়েছে। মিস নর্টনের মুখে শুনেছি, যদিও বুঝিনে তার মানে কি। আমাদের অত দূরে যাওয়ার প্রয়োজনও ছিল না। যা আমরা চাই তা পোস্ট অফিসের ভাঙা ঘর পর্যন্ত গেলেই যথেষ্ট পেতাম। দুধারে ঘন নির্জন বন। আমাদের বাগানের নিচে গেলে আর সরল গাছ নেই, বনের তলা আর পরিষ্কার নেই, পাইন বন নেই। সে বন অনেক গভীর, অনেক নিবিড়, যেমন দুষ্প্রবেশ্য তেমনি অন্ধকার। কিন্তু আমাদের এত ভালো লাগে। বনে ফুলের অন্ত নেই, শীতে ফোটে বুনো গোলাপ, গ্রীষ্মকালে রডোডেন্ড্রন বনের মাথায় পাহাড়ের দেওয়ালে লাল আগুনের বন্যা আনে। গায়ক পাখিরা মার্চ মাসের মাঝামাঝি থেকে চারিধারের নির্জন বনানী গানে মুখরিত করে তোলে। ঝর্ণা শুকিয়ে গেলে আমরা শুকনো ঝর্ণার পাশের পথে পাথর ধরে ধরে নিচের নদীতে নামতাম, অতি সন্তর্পণে পাহাড়ের দেওয়াল ধরে ধরে। সীতা পেছনে, আমি আগে। দাদাও এক একদিন আসতো, তবে সাধারণত সে আমাদের এই সব ব্যাপারে যোগ দিতে ভালোবাসে না। একদিন আমি একাই আসি। নদীর ঘাটটা অনেক নিচে, তার পথ পাহাড়ের গা বেয়ে বেয়ে নিচে নেমে গিয়েছে। যেমন পিছল তেমনি দুর্গম। নদীর খাতে একবার পা দিলে মনে হয় যেন একটা অন্ধকার পিপের মধ্যে ঢুকে গিয়েছি। দুধারে খাড়া পাহাড়ের দেওয়াল উঠেছে, জল তাদের গা বেয়ে ঝরে পড়ছে জায়গায় জায়গায়। কোথাও অনাবৃত, কোথাও গাছপালা, বনফুল, লতা। মাথার উপরে আকাশটা যেন নীল কাঠ রোড, ঠিক অতটুকু চওড়া, ওই রকম লম্বা, এদিকে ওদিকে চলে গিয়েছে। মাঝে মাঝে টুকরো মেঘ কাঠ রোড বেয়ে চলেছে, কখনো বা পাহাড়ের এ দেওয়াল ও দেওয়াল পার হয়ে চলে যাচ্ছে। মেঘের ওই খেলা দেখতে আমার বড় ভালো লাগতো। নদীখাতের ধারে একখানা শ্যাওলা ঢাকা ঠান্ডা পাথরের ওপর বসে ঘন্টার পর ঘন্টা মুখ উঁচু করে চেয়ে চেয়ে দেখতাম। বাড়ি ফিরবার কথা মনেই থাকতো না। মাঝে মাঝে আমার কি একটা ব্যাপার হতো। ওই রকম নির্জন জায়গায় কতবার একটা জিনিস দেখেছি। হয়তো দুপুরে চা বাগানের কুলিরা কাজ সেরে সরল গাছের তলায় খেতে বসেছে, বাবা ম্যানেজারের বাংলোতে গিয়েছেন, সীতা ও দাদা ঘুমুচ্ছে। আমি কাউকে না জানিয়ে চুপি চুপি বেরিয়ে কাঠ রোড ধরে অনেক দূরে চলে যেতাম। আমাদের বাসা থেকে অনেক দূরে উমপ্লাঙের সেই পুরো পোস্ট অফিস ছাড়িয়েও চলে যেতাম। পথক্রমে যত নিচে নেমেছে বন জঙ্গল ততই ঘন, ততই অন্ধকার, লতাপাতার জড়াজড়ি ততই বেশি। বেতের বন, বাঁশের বন শুরু হতো। ডালে ডালে পরগাছা ও অর্কিড ততই ঘন। পাখি ডাকত। সেই ধরনের একটা নিস্তব্ধ স্থানে একা গিয়ে বসতাম। চুপ করে বসে থাকতে থাকতে দেখেছি অনেক দূরে পাহাড়ের ও বনানীর মাথার ওপরে নীলাকাশ বেয়ে যেন আর একটা পথ, আর একটা পাহাড় শ্রেণী, সব যেন মৃদু হলুদ রঙের আলো দিয়ে তৈরি। সে অন্য দেশ, সেখানেও এমনই গাছপালা, এমনই ফুল ফুটে আছে। হলুদ আলোর বিশাল জ্যোতির্ময় পথটা এই পৃথিবীর পর্বতশ্রেণীর ওপর দিয়ে শূন্য ভেদ করে মেঘরাজ্যের ওদিকে কোথায় চলে গিয়েছে। দূরে আর একটা অজানা লোকালয়ের বাড়িঘর, তাদের লোকজনও দেখেছি। তারা আমাদের মতো মানুষ না, তাদের মুখ ভালো দেখতে পেতাম না, কিন্তু তারাও আমাদের মতো ব্যস্ত। হলুদ রঙের পথটা তাদের যাতায়াতের পথ। ভালো করে চেয়ে চেয়ে দেখেছি সেসব মেঘ নয়, মেঘের ওপর পাহাড়ি রঙের খেলার ধাঁধা নয়,
সেসব সত্যি। আমাদের এই পৃথিবীর মতোই তাদের বাড়িঘর, তাদের অধিবাসী, তাদের শন পর্বত। সত্যি আমার চোখের ভুল যে নয় এ আমি মনে মনে বুঝতাম, কিন্তু কাউকে বলতে সাহস হতো না, মাকে না, এমনকি সীতাকেও না, পাছে তারা হেসে উঠে সব উড়িয়ে দেয়। এরকম একবার নয়, কতবার দেখেছি। আগে আগে আমার মনে হতো আমি যেমন দেখি সবাই বোধহয় ওরকম দেখে, কিন্তু সেবার আমার ভুল ভেঙে যায়। আমি একদিন মাকে জিজ্ঞেস করেছিলাম, আচ্ছা মা, পাহাড়ের ওদিকে আকাশের গায়ে ওসব কি দেখা যায়? মা বললেন, কোথায় রে? ওই কাঠ রোডের ধারে বেড়াতে গিয়ে এক জায়গায় বসেছিলাম, তাই দেখলাম আকাশের গায়ে একটা নদী। আমাদের মতো ছোট নদী নয়, সে খুব বড়, কত গাছপালা, দেখনি মা? দূর পাগলা, ও মেঘ, বিকেলে ওরকম দেখায়। না মা, মেঘ নয়, মেঘ আমি চিনি নে, ও আর একটা দেশের মতো, তাদের লোকজন স্পষ্ট দেখেছি যে। তুমি দেখনি কখনো? আমার ওসব দেখবার সময় নেই, ঘরকন্নার টাইটেলে উঠতে পারি নে, নেতুটার আবার আজ পড়ে পা ভেঙে গিয়েছে, আমার মরবার অবসর নেই, ওসব তুমি দেখো গে বাবা। বুঝলাম মা আমার কথা অবিশ্বাস করলেন। সীতাকেও একবার বলেছিলাম, সে কথাটা বুঝতেই পারলে না। দাদাকে কখনো কিছু বলিনি। আমার মনে অনেক দিন ধরে এটা একটা গোপন রহস্যের মতো ছিল, যেন আমার একটা কি কঠিন রোগ হয়েছে। সেটা যাদের কাছে বলছি কেউ বুঝতে পারছে না, ধরতে পারছে না, সবাই হেসে উড়িয়ে দিচ্ছে। এখন আমার সয়ে গিয়েছে, বুঝতে পেরেছি ও সবাই দেখে না, যারা দেখে চুপ করে থাকাই তাদের পক্ষে সবচেয়ে ভালো। আমাদের বাসা থেকে কাঞ্চনজঙ্ঘা সবসময়ই চোখে পড়ে। জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি বহুদূর দিক চক্রবালের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত তুষারমৌলি গিরিচূড়ার সারি। বাগানের চারিধারের পাহাড় শ্রেণীর যেন একটুখানি ওপরে বলে মনে হতো। তখনও পর্যন্ত বুঝিনি যে ওগুলো কত উঁচু। কাঞ্চনজঙ্ঘার নামটা অনেক দিন পর্যন্ত জানতাম না। আমাদের চাকর থাপাকে জিজ্ঞেস করলে বলতো ও সিকিমের পাহাড়। সেবার বাবা আমাদের সবাইকে সীতাবাদে দার্জিলিং নিয়ে গিয়েছিলেন বেড়াতে। বাবার পরিচিত এক হিন্দুস্তানি চায়ের এজেন্ট ওখানে থাকে। তার বাসায় গিয়ে দুদিন আমরা মহা আদর যত্নে কাটিয়েছিলাম। তখন বাবার মুখে প্রথম শুনবার সুযোগ হলো যে ওর নাম কাঞ্চনজঙ্ঘা। সীতার সেবার যাওয়া হয়নি। ওকে সান্ত্বনা দেবার জন্যে বাবা বাজার থেকে ওর জন্যে রঙিন গাটার, উল আর উল বুনবার কাঁটা কিনে এনেছিলেন। এই কাঞ্চনজঙ্ঘার সম্পর্কে আমার একটা অদ্ভুত অভিজ্ঞতা আছে। সেদিনটা আমাদের বাগানের কলকাতা অফিসের বড় সাহেব আসবেন বাগান দেখতে। তার নাম লিন্টন সাহেব। বাবা ও ছোট সাহেব তাকে আনতে গিয়েছেন সোনাদা স্টেশনে। আমাদের বাগান থেকে প্রায় 3-4 ঘন্টার পথ। ঘোড়া ও কুলি সঙ্গে গিয়েছে। তখন মেমেরা পড়াতে আসতো না। বিকেলে আমরা ভাই বোনে মিলে বাংলোর উঠোনে লাট্টু খেলছিলাম। সূর্য অস্ত যাবার বেশি দেরি নেই। মা রান্নাঘরে কাপড় কাচবার জন্যে সোডা সাবান জলে ফোটাচ্ছিলেন। থাপা লণ্ঠন পরিষ্কার কাজে খুব ব্যস্ত। এমন সময় আমার হঠাৎ চোখে পড়ল কাঞ্চনজঙ্ঘার দূর শিখররাজির ওপর আর একটা বড় পর্বত। স্পষ্ট দেখতে পেলাম তাদের ঢালুতে ছোট বড় ঘর বাড়ি। সমস্ত ঢালুটা বনে ঢাকা। দেব মন্দিরের মতো সরু সরু ঘরবাড়ির চূড়া ও গম্বুজগুলো অদ্ভুত রঙের আলোয় রঙিন। অস্ত সূর্যের মায়াময় আলো যা কাঞ্চনজঙ্ঘার গায়ে পড়েছে তা নয়, তা থেকে সম্পূর্ণ পৃথক ও সম্পূর্ণ অপূর্ব ধরনের। সে দেশ ও ঘরবাড়ি যেন একটা বিস্তীর্ণ মহাসাগরের তীরে। কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর থেকে সে মহাসাগর কত দূর চলে গিয়েছে, আমাদের এদিকেও এসেছে, ভুটানের দিকে গিয়েছে। তার কুল কিনারা নেই। যদি কাউকে দেখাতাম সে হয়তো বলতো আকাশ ওই রকম দেখায়, আমায় বোকা বলতো। কিন্তু আমি বেশ জানি যা দেখছি তা মেঘ নয়, আকাশ নয়, সে সত্যিই সমুদ্র। আমি সমুদ্র কখনো দেখিনি, তাই কি সমুদ্র কীরকম তা আমি জানি। বাবার মুখে গল্প শুনে আমি যেরকম ধারণা করেছিলাম সমুদ্রের, কাঞ্চনজঙ্ঘার ওপরকার সমুদ্রটা ঠিক সেই ধরনের। এর বছর 2 পরে মেমেরা আমাদের বাড়ি পড়াতে আসে। তারা দাদাকে একখানা ছবিওয়ালা ইংরেজি গল্পের বই দিয়েছিল।
বইখানার নাম রবিনসন ক্রুসো। তাতে নীল সাগরের রঙিন ছবি দেখেই হঠাৎ আমার মনে পড়ে গেল, এ আমি দেখেছি, জানি। আরও ছেলেবেলায় কাঞ্চনজঙ্ঘার মাথার ওপর এক সন্ধ্যায় এই ধরনের সমুদ্র আমি দেখেছিলাম। কুল কিনারা নেই, অপার, ভুটানের দিকে চলে গিয়েছে। মিস নর্টনকে এসব কথা বলবার আমার ইচ্ছে ছিল। অনেকদিন মিস নর্টন আমায় কাছে ডেকে আদর করেছে, আমার কানের পাশের চুল তুলে দিয়ে আমার মুখ 2 হাতের তেলোর মধ্যে নিয়ে কত কি মিষ্টি কথা বলেছে। হয়তো অনেক সময় তখন বুড়ি মেম ছাড়া ঘরের মধ্যে কেউ ছিল না। অনেকবার ভেবেছি এইবার বলবো, কিন্তু বলি বলি করেও আমার সে গোপন কথা মিস নর্টনকে বলা হয়নি। কথা বলা তো দূরের কথা, আমি সে সময়ে মিস নর্টনের মুখের দিকে লজ্জায় চাইতে পারতাম না। আমার মুখ লাল হয়ে উঠত, কপাল ঘেমে উঠত, সারা শরীরের সঙ্গে জীবও যেন অবশ হয়ে থাকত। চেষ্টা করেও আমি মুখ দিয়ে কথা বার করতে পারতাম না। অথচ আমার মনে হতো, এবং এখনও মনে হয়, যদি কেউ আমার কথা বোঝে তবে মিস নর্টনই বুঝবে। মাস 2 আগে আমাদের বাড়িতে এক নেপালি সন্ন্যাসী এসেছিল। পচাং বাগানের বড়বাবু বাবার বন্ধু। তিনি বাবার ঠিকানা দেওয়াতে সন্ন্যাসীটি সোনাদা স্টেশনে যাবার পথে আমাদের বাসায় আসে। সে একবেলা আমাদের এখানে ছিল। যাবার সময় বাবা টাকা দিতে গিয়েছিলেন, সে নেয়নি। সন্ন্যাসী আমায় দেখেই কেমন একটু বিস্মিত হলো। কাছে ডেকে তার পাশে বসালে আমার মুখের পানে বারবার তীক্ষ্ণ দৃষ্টিতে চাইতে লাগলো। আমি কেমন একটু অস্বস্তি বোধ করলাম। তখন সেখানে আর কেউ ছিল না। তারপর সে আমার হাত দেখলে, কপাল দেখলে, ঘাড়ে কি দাগ দেখলে। দেখা শেষ করে সে চুপ করে রইল, কিন্তু চলে যাবার সময় বাবাকে নেপালি ভাষায় বললে, তোমার এই ছেলে সুলক্ষণযুক্ত, এ জন্মেছে কোথায়? বাবা বললেন, এই চা বাগানেই। সন্ন্যাসী আর কিছু না বলেই চলে যাচ্ছিলেন। বাবা এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, ওর হাত কেমন দেখলেন? সন্ন্যাসী কিছু জবাব দিল না, ফিরলও না, চলে গেল। আমি কিছু বুঝতে পেরেছিলাম। আমি মাঝে মাঝে নির্জনে যে নানা অদ্ভুত জিনিস দেখি, সন্ন্যাসী সেই সম্বন্ধেই বলেছিলেন। সে যে আর কেউই বুঝবে না আমি তা জানতাম। সেই জন্যেই তো আজকাল কাউকে ওসব কথা বলিও নে। পচাং চা বাগানের কিরানিবাবু ছিলেন বাঙালি। তার স্ত্রীকে আমরা মাসিমা বলে ডাকতাম। তিনি তার বাপের বাড়ি গিয়েছিলেন রংপুরে। সোনাদা স্টেশন থেকে ফিরবার পথে মাসিমা আমাদের বাসায় মায়ের সঙ্গে দেখা করতে এলেন। মা না খাইয়ে তাদের ছাড়লেন না। খেতে দিতে বেলা দুপুর গড়িয়ে গেল। আমাদের বাসা থেকে পচাং বাগান 3 মাইল দূরে। ঘন জঙ্গলের মধ্যবর্তী সরু পথ বেয়ে যেতে হয়। মাঝে মাঝে চড়াই উতরাই। আমি, সীতা ও দাদা তাদের সঙ্গে এগিয়ে দিতে গেলাম। পচাং পৌঁছতে বেলা 3টে বাজল। আমরা তখনই সবাই চলে আসছিলাম, কিন্তু মাসিমা ছাড়লেন না। তিনি ময়দা মেখে পরোটা ভেজে চা তৈরি করে আমাদের খাওয়ালেন। রাত্রে থাকবার জন্যও অনেক অনুরোধ করলেন, কিন্তু আমাদের ভয় হলো বাবাকে না বলে আসা হয়েছে। বাড়ি না ফিরলে বাবা আমাদেরও বকবেন, মাও বকুনি খাবেন। বন জঙ্গলের পথ হলেও আরও অনেকবার আমরা মাসিমার এখানে এসেছি। আমি একাই কতবার এসেছি গিয়েছি। আমরা যখন রওনা হই তখন বেলা খুব কম আছে। অন্ধকার এরই মধ্যে নেমে আসছে। আকাশ মেঘাচ্ছন্ন, ঝড় বৃষ্টির খুব সম্ভাবনা। পচাং বাগান থেকে 8 মাইল যেতেই ঘন জঙ্গল, বড় বড় ওক আর পাইন। আবার উতরাইয়ের পথে নামলেই জঙ্গল অন্য ধরনের। আরও নিবিড় গাছের ডালে পুরু কম্বলের মতো শ্যাওলা ঝুলছে, ঠিক যেন অন্ধকারে অসংখ্য ভূতপ্রেত ডালে নিঃশব্দে দোল খাচ্ছে। সীতা খুশির সুরে বললে, দাদা, যদি আমাদের সামনে ভালুক পড়ে, হি হি। সীতার ওপর আমাদের ভারী রাগ হলো। সবাই জানে এ পথে ভালুকের ভয়, কিন্তু সে কথা ওর মনে করিয়ে দেওয়ার দরকার কি ছিল? বাহাদুরি দেখাবার বুঝি সময় অসময় নেই? অন্ধকার ক্রমে খুব ঘন হয়ে এলো। আর খানিকটা গিয়ে সরু পায়ে চলার পথটা বনের মধ্যে কোথায় হারিয়ে গেল। সঙ্গে সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলো, তেমনি কনকনে ঠান্ডা হাওয়া। শীতে হাত পা জমে যাওয়ার উপক্রম হলো। গাছের ডালে শ্যাওলা বৃষ্টিতে ভিজে এক ধরনের গন্ধ বার হয়, এ আমরা সকলেই জানতাম। কিন্তু সীতা বারবার জোর করে বলতে লাগলো ও ভালুকের গায়ের গন্ধ।
দাদা আমাদের আগে আগে যাচ্ছিল, মাঝখানে সীতা, পেছনে আমি। হঠাৎ দাদা থমকে দাঁড়িয়ে গেল। সামনে একটা ঝর্ণা, তার ওপরটায় কাঠের গুঁড়ির পুল ছিল। পুলটা ভেঙে গিয়েছে, সেটার তোর যেমন বেশি, চওড়াও তেমনি। পার হতে সাহস করা যায় না। দাদা বললে, কি হবে জিতু, চল পচাঙে মাসিমার কাছে ফিরে যাই। সীতা বললে, বাবা পিঠের ছাল তুলবে আজ না ফিরে গেলে বাসায়। না দাদা, বাড়িই চলো। দাদা ভেবে বললে, এক কাজ করতে পারবি, পাকদণ্ডির পথে ওপরে উঠতে যদি পারিস, ওখান দিয়ে লিন্টন বাগানের রাস্তা, আমি চিনি, ওপরে জঙ্গলও কম, যাবি? দাদা তাহলে খুব ভীতু তো নয়? পাকদণ্ডির সে পথটা তেমনি দুর্গম। সারা পথ শুধু বন জঙ্গল ঠেলে ঠেলে উঠতে হবে। পায়ে একটু পিছলে গেলেই কি বড় পাথরের চাই আলগা হয়ে খসে পড়লে 800 কি 1000 ফুট নিচে পড়ে চুরমার হতে হবে। অবশেষে ঘন বনের বৃষ্টি ভেজা পাতালতা, পাথরের পাশের ছোট ফার্নের ঝোপ ঠেলে আমরা ওপরে ওঠাই শুরু করলাম। অন্য কোনো উপায় ছিল না। কাপড় চোপড়, মাথার চুল বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেল। রক্ত জমে হাত পা নীল হয়ে উঠল। পাকদণ্ডির পথ খুব সরু, দুজন মানুষে কোনো গতিকে পাশাপাশি যেতে পারে। বায়ে 1000 ফুট খাদ, ডাইনে ঈশ্বর ঢালু পাহাড়ের দেওয়াল খাড়া উঠেছে, তাও 1000-1200 ফুটের কম নয়। বৃষ্টিতে পথ পিছল, কাজেই আমরা ডাইনের দেওয়াল ঘেঁষে ঘেঁষেই উঠছি। পথ মানুষের কেটে তৈরি করা নয় বলেই হোক, কিংবা এ পথে যাতায়াত নেই বলেই হোক, ছোটোখাটো গাছপালার জঙ্গল খুব বেশি। ডাইনের পাহাড়ের গায়ে বড় গাছের ডালপালাতে সারা পথটা ঝুপসি করে রেখেছে। মাঝে মাঝে সেগুলো এত নিবিড় যে সামনে কি আছে দেখা যায় না। হঠাৎ একটা শব্দ শুনে আমরা কজনেই থমকে দাঁড়ালুম। সবাই চুপ করে গেলাম। আমরা বুঝতে পেরেছিলাম শব্দটা কিসের। ভয়ে আমাদের বুকের স্পন্দন বন্ধ হয়ে যাবার উপক্রম হলো। সীতাকে আমি জড়িয়ে ধরে কাছে নিয়ে এলুম। অন্ধকারে আমরা কিছু দেখতে পাচ্ছিলাম না বটে, কিন্তু আমরা জানতাম ভালুক যে পথে আসে, পথের ছোটোখাটো গাছপালা ভাঙতে ভাঙতে আসে। একটা কোনো ভারী জানোয়ারের অস্পষ্ট পায়ের শব্দের সঙ্গে কাঠকুটো ভাঙার শব্দে আমাদের সন্দেহ রইল না যে আমরা যে পথ দিয়ে এইমাত্র উঠে এসেছি, সেই পথেই ভালুক উঠে আসছে আমাদের পেছনে পেছনে। আমরা প্রাণপণে পাহাড় ঘেঁষে দাঁড়ালাম। ভরসা, যদি অন্ধকারে না দেখতে পেয়ে সামনের পথ দিয়ে চলে যায়। আমরা কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে আছি, নিঃশ্বাস পড়ে কি না পড়ে। এমন সময়ে পাকদণ্ডির মোড়ে একটা প্রকাণ্ড কালো জমাট অন্ধকারের স্তূপ দেখা গেল। স্তূপটা একবার ডাইনে একবার বায়ে বেঁকে বেঁকে আসছে। যতটা ডাইনে ততটা বায়ে নয়। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 10 গজের মধ্যে এলো। তার ঘন ঘন হাঁপানোর ধরনের নিঃশ্বাসও শুনতে পাওয়া গেল। আমাদের নিজেদের নিঃশ্বাস তখন আর বইছে না, কিন্তু মিনিট খানেকের জন্য। একটু পরেই আর স্তূপটাকে দেখতে পেলাম না। যদিও শব্দ শুনে বুঝলাম সেটা পাকদণ্ডির ওপরকার পাহাড়ি ঢালুর পথে উঠে যাচ্ছে। আরও 10 মিনিট আমরা নড়লাম না। তারপর বাকি পথটা উঠে এসে লিন্টন বাগানের রাস্তা পাওয়া গেল। 8 মাইল চলে আসবার পরে উমপ্লাঙের বাজার। এই বাজারের অমৃতসাও মিঠাই দেয় আমাদের বাসায়, আমরা জানতাম। দাদা তার দোকানটাও চিনত। দৌড়ে ধাক্কা দিয়ে ওঠাতে সে বাইরে এসে আমাদের দেখে অবাক হয়ে গেল। আমাদের তাড়াতাড়ি ঘরের মধ্যে নিয়ে গিয়ে আগুনের চারিধারে বসিয়ে দিলে। আগুনে বেশি কাঠ দিলে ও বড় একটা পেতলের লোটায় চায়ের জল চড়ালে। তার বউ উঠে আমাদের শুকনো কাপড় দিলে পরবার, ও ময়দা মাখতে বসল। রাত তখন 10টার কম নয়। আমরা বাসায় ফিরবার জন্যে ব্যাকুল হয়ে পড়েছি। বললাম, আমরা কিছু খাবো না, আমরা এবার যাই। অমৃত সাউ একা আমাদের ছেড়ে দিলে না, তার ভাইকে সঙ্গে পাঠালে। রাত প্রায় 11:30টার সময় বাগানে ফিরে এসে দেখি হই হই কাণ্ড। বাবা বাসায় নেই, তিনি সেদিন খুব মদ খেয়েছিলেন, ফেরেননি। তার উপরে আমরাও ফিরিনি। মা পচাঙে লোক পাঠিয়েছিলেন। সে লোক ফিরে এসে বলেছে ছেলেমেয়েরা তো সন্ধ্যের আগেই সেখান থেকে রওনা হয়েছে। এদিকে নাকি খুব ঝড় হয়ে গিয়েছে। আমরা আরও উঁচুতে থাকবার জন্যে ঝড় পাইনি। নিচে নাকি অনেক গাছপালা ভেঙে পড়েছে। এইসব ব্যাপারে মা ব্যস্ত হয়ে সাহেবের বাংলোয় খবর পাঠান। ছোট সাহেব চারিধারে আমাদের খুঁজতে লোক পাঠিয়েছে। মা এতক্ষণ কাঁদেননি। আমাদের দেখেই আমাদের জড়িয়ে ধরে কেঁদে উঠলেন। সে এক ব্যাপার আর কি। কিন্তু পরদিন
যে ঘটনা ঘটল তা আরও গুরুতর। পরদিন চা বাগানে বাবার চাকরি গেল। কেন গেল তা জানি না। অনেক দিন থেকেই সাহেবরা নাকি বাবার ওপর সন্তুষ্ট ছিল না। সেল মাস্টার বাগান দেখতে এসে বাবার নামে কোম্পানির কাছে কয়েকবার রিপোর্টও করেছিল। বাবা মদ খেয়ে ইদানিং কাজকর্ম নাকি ভালো করে করতে পারতেন না, এই সব জন্যে। আমরা যে রাত্রে পথ হারিয়ে যাই সে রাত্রে বাবা মদ খেয়ে বেহুশ হয়ে কুলি লাইনের কোথায় পড়েছিলেন। বড় সাহেব সেজন্য ভারী বিরক্ত হয়। আরও কি ব্যাপার হয়েছিল না হয়েছিল আমরা সেসব কিছু শুনিনি। বাবা যখন সহজ অবস্থায় থাকতেন তখন তিনি দেবতুল্য মানুষ। তখন তিনি আমাদের ওপর অত্যন্ত স্নেহশীল। অত ভালোবাসতে মাও বোধহয় পারতেন না। আমরা যা চাইতাম বাবা দার্জিলিং কি শিলিগুড়ি থেকে আনিয়ে দিতেন। আমাদের চোখ ছাড়া করতে চাইতেন না। আমাদের নাওয়ানো খাওয়ানো গোলমাল বা এতটুকু ব্যতিক্রম হলে মাকে বকুনি খেতে হতো। কিন্তু মদ খেলেই একেবারে বদলে যেতেন। সামান্য ছলছুতোয় আমাদের মারধর করতেন। হয়তো আমায় বললেন, এক্সারসাইজ করিস না কেন, বলেই ঠাস করে এক চর। তারপর বললেন, উঠবস কর। আমি ভয়ে ভয়ে একবার উঠি আবার বসি। হয়তো 30-40 বার করে করে পায়ে খিল ধরে গেল। বাবার সেদিকে খেয়াল নেই। মা থাকতে না পেরে এসে আমাদের সামলাতেন। সেই জন্যে ইদানিং বাবা সহজ অবস্থায় না থাকলেই আমরা বাসা থেকে পালিয়ে যাই। কে দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাবে। এই সবের দরুন আমরাও বাবাকে ভয় যতটা করি ততটা ভালোবাসি নে। 2-4 দিন ধরে বাবা মায়ে পরামর্শ চলল কি করা যাবে এই অবস্থায়। আমরা বাইরে বাইরে বেড়াই, কিন্তু সীতা সব খবর রাখে। একদিন সীতাই চুপি চুপি আমায় বললে, শোনো দাদা, আমরা আমাদের দেশে ফিরে যাব বাবা বলেছে। বাবার হাতে এখন টাকা কড়ি নেই কি না, তাই দেশে ফিরে দেশের বাড়িতে থেকে চাকরির চেষ্টা করবে। শিগগির যাব আমরা, বেশ মজা হবে দাদা, না? দেশে চিঠি লেখা হয়েছে। আমরা কেউ বাংলাদেশ দেখিনি, আমাদের জন্ম এখানেই। দাদা খুব ছেলেবেলায় একবার দেশে গিয়েছিল মা বাবার সঙ্গে। তখন ওর বয়স বছর 3 সে কথা ওর মনে নেই। আমরা তো আজন্ম এই পর্বত বন জঙ্গল শীত কুয়াশা বরফ পড়া দেখে আসছি। কল্পনাই করতে পারি নে এসব ছাড়া আবার দেশ থাকা সম্ভব। তাছাড়া সমাজের মধ্যে কোনো দিন মানুষ হয়নি বলে আমরা কোনো বন্ধনে অভ্যস্ত ছিলাম না। সামাজিক নিয়মকানুনও ছিল আমাদের সম্পূর্ণ অজানা। মানুষ হয়েছি এরই মধ্যে, যেখানে খুশি গিয়েছি, যা খুশি করেছি। কাজেই বাংলাদেশে ফিরে যাওয়ার কথা যখন উঠল তখন একদিকে যেমন অজানা জায়গা দেখবার কৌতূহলে বুক ঢিপ ঢিপ করে উঠল, অন্যদিকে মনটা যেন একটু দমেও গেল। থাপাকে বিদায় দেওয়া হলো। সে আমাদের মানুষ করেছিল, বিশেষ করে সীতাকে। তাকে 1 মাসের বেশি মাইনে, 2খানা কাপড় আর বাবার একটা পুরনো কোট দেওয়া হলো। থাপা বেশ সহজভাবেই বিদায় নিলে, কিন্তু বিকালে আবার ফিরে এসে বললে সে আমাদের যাওয়ার দিন শিলিগুড়ি পর্যন্ত নামিয়ে দিয়ে তবে নিজের গায়ে ফিরে যাবে। শিলিগুড়ি স্টেশনে সে আমাদের সবাইকে সন্দেশ কিনে খাওয়ালে, ওর মাইনের টাকা থেকেই বোধহয়। মা রাঁধলেন, সে সব জোগাড় করে দিলে। ট্রেন যখন ছাড়ল তখনও থাপা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে বোকার মতো হাসছে। কাঞ্চনজঙ্ঘাকে ভালোবাসি, সে যে আমাদের ছেলেবেলা থেকে সাথী। এই বিরাট পর্বত প্রাচীর, ওক পাইনের বন, অর্কিড, শ্যাওলা, ঝর্ণা, পাহাড়ি নদী, মেঘরোদ কুয়াশার খেলা, এরই মধ্যে আমরা জন্মেছি। এদের সঙ্গে আমাদের 32 নারীর যোগ। তখন এপ্রিল মাস। আবার পাহাড়ের ঢালুতে রডোডেন্ড্রন ফুলের বন্যা এসেছে। সারা পথ দাদা বলতে বলতে এলো চুপি চুপি, কেন বাবা অত মদ খেতেন? তা না হলে তো আর চাকরি যেত না, বাবারই তো দোষ।